যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির এত খারাপ অবস্থা। হাসনাত আব্দুল্লাহ তিনি গাড়ি নিয়ে একটা মন্তব্য করেছিলেন, তারপর নিজেই গাড়ি চেয়েছেন এবং বলেছেন যে গাড়ি আসলে দরকার, ইউএনওদের গাড়ি আছে এরকম কিছু একটা বলেছিলেন, মানুষের কাছে যাওয়ার জন্য গাড়ি লাগে। এবং এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। সমালোচনা কি হয়েছে সেটা পরে বলবো, কিন্তু এই ঘটনাটা কেন তৈরি হচ্ছে? ইচ্ছা করেই কি মানুষ যা বলছে সেটা করছে না, নাকি আগে বলেছিল সেটারও যুক্তি ছিল, এখন যা বলে সেটারও যুক্তি আছে? এই প্রশ্নটা যদি আমাকে না করে অন্য কাউকে করতেন, উনি হয়তো বলতেন যে রাজনীতিতে শেষ বলতে কিছু নেই। কিন্তু জিনিসগুলোকে আমি এভাবে দেখতে চাই না। ব্যক্তিগতভাবে আমার রাজনীতিতে আসার যেই ব্যাকগ্রাউন্ডটা, সেটা তো আমি আমার পরিবারের অন্য সদস্যদের রাজনৈতিক যেই মতাদর্শ বা তাদের যে ইনভলভমেন্ট, ওইটাতে ইনফ্লুয়েন্স হয়ে আমি পলিটিক্স করতে আসিনি। আমি পলিটিক্সটা করতে এসেছি দায় থেকে, মানুষের প্রতি যে দরদ, যেই দায়বদ্ধতা, ওই জায়গাটা থেকে আমি এসেছি। সুতরাং আমার কাছে কমিটমেন্ট জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আমার কথা মানে আমার কমিটমেন্ট। এই জিনিসটা আমি খুবই গুরুত্বপূর্ণভাবে মেনটেন করার চেষ্টা করি। আমি জানি না আমার জীবদ্দশায় আমি আগামীতে কতটুকু যেটা বলি ঠিক সেটাই করব, বা দরকার হলে করব না কোনো কিছুই, সেই জায়গাটায় থাকতে পারবো আমি জানি না। তবে আমার প্রফেশনে আমি এটা পেরেছি। আমি যখন ল পড়ি তখন আমাকে যেমন আমার বাসা থেকে, তখন যখন ল পড়তে ঢুকি তখন আমাদের ফ্যামিলিতে কোনো লয়ার ছিল না। তো ওই যে বাংলাদেশের মানুষের যেরকম পার্সপেক্টিভ থাকে যে পুলিশ ঘুষ খায় আর উকিল মিথ্যা কথা বলে হারাম কামাই করে, আমার সাথেও আমার কাছে সেটা মনে হয় না। মিথ্যা কথা বলে না, সে এমন কথা বলে যেটা বললে তার ক্লায়েন্টের স্বার্থ রক্ষা করা হবে। মিথ্যা বললে তো আসলে সে তো অন্যায় করবে। আমার মনে হয় না কোনো ভালো উকিল যে ধরেন এইটা একটা সমাজের মানুষের মধ্যে এই ধরনের একটা মানে চর্চিত কথা আছে, উইচ ইজ নট ট্রু। প্রত্যেকটা মানুষ যে একজন অপরাধী, সে অপরাধের জায়গা থেকে সে অপরাধ করেছে কি করে নাই তার নিজেকে ডিফেন্ড করারও সুযোগ আছে। আবার একজন বিচার প্রার্থীরও সেই বিচার প্রার্থনা করার জন্য আইনজীবীর সাহায্য চাওয়ার সুযোগ আছে। তা আমি যেটা আমার বাসায় কমিটমেন্ট করেছিলাম যে আমি অন্তত জীবদ্দশায় কাজ করার ক্ষেত্রে কখনো মিথ্যা বলে আয় রোজগার করব না, এই শর্তে আমি ওকালতি পড়েছি এবং এইটাই আমি চেষ্টা করি এখন পর্যন্ত মেইনটেইন করার। আসলে যে সংসদে সেই জায়গাটাই এরকম কেন বলছেন উনি বলেছিলেন কিন্তু পরিষ্কার যে আচ্ছা, আজকের কথা দিয়ে শুরু করি। ধরেন আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে যে নির্বাচন যাতে আমরা ওইসব প্রসঙ্গ বিলম্বিত না হয় সেই জন্য ঐক্যমত্য কমিশনে যে আলাপগুলো হয়েছে সেটা তারা মেনে নিয়ে এবং গণভোটের পক্ষে আলাপ দিয়ে তারা নির্বাচনে গিয়েছেন। এবং এখন তো তারা সংস্কারের পক্ষে বা গণভোটের প্রশ্নে মানুষের মতামতের পক্ষে কি বলছেন, কি করছেন সেটা জনগণ দেখতে পাচ্ছে। তো ওই আপনি যে প্রশ্নটা সরাসরি আমার দলের নেতার বিষয়ে জিজ্ঞেস করেছেন, বলতে পারবেন সাংবাদিককে আমি জিজ্ঞেস করব যে অন্যরা কেন এরকম করছে, সেই ব্যাখ্যাটা আমি দিচ্ছি। সেই ব্যাখ্যাটা খুবই গুরুত্বপূর্ণ মানুষের কাছে ক্লারিফাই করা। নির্বাচনের আগে আমরা স্পষ্টভাবে বলেছি যে সরকারি যেই ট্যাক্স ওয়েভারের মাধ্যমে যে গাড়িগুলো নেওয়া হয়, এই গাড়িগুলো আমরা কোনোভাবেই নিব না। হাসনাত আব্দুল্লাহর যেই ওনার এলাকায় যে বয়ানটা, সেই বয়ানটা হাসনাত আব্দুল্লাহ কিন্তু সরাসরি স্পষ্টভাবে বলেছে যে ট্যাক্স ফ্রি গাড়ি আমরা নিব না। ট্যাক্স ফ্রি গাড়ি নিলে কার ক্ষতি হতো? ক্ষতি হইতো না। এইটা ধরেন হাইকোর্টে যখন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ইলেকশন হয়, এটা একটা ট্রেন্ড হয়ে গেছে যে একটা রুম পাওয়ার জন্য কিউবিকেলের যেই অ্যালটমেন্ট, যেহেতু স্থান সংকুলান, অনেক স্থান নাই, ওই একটা কিউবিকেল, আমি এটা বললে আমি জানি না, আমি সম্মানের সাথেই বলছি, ট্রেন্ডগুলো পারসেপশনগুলো এইভাবে ক্রিয়েট হয়। একটা কিউবিকেল পাওয়ার জন্য দেখা যায় যে ওই সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ইলেকশন হয় এবং ওই বার অ্যাসোসিয়েশনের মেম্বার হইতে পারলেই আপনি একটা কিউবিকেল মোটামুটি পান বা দখল করেন, সেটা সুযোগ তৈরি হয়। নিজের পয়সা দিয়ে বানায় না, ভাড়া দিতে হয়, আমরা ভাড়াই নেই কিন্তু নামে অ্যালটমেন্ট হয়। এই যে গাড়ি দেখা যায় এমপি হইতে চায় কেন, ওই যে একটা দামি কোটি টাকার গাড়ি, কোটি টাকা তো নিজের পকেট থেকে খরচ করতে হয়, নিজের পকেট, ওইটার পিছনেও নাকি ইনভেস্টর থাকে। এখন তো হাসনাত আব্দুল্লাহ বলছেন জনগণকে কিনে দিতে। হাসনাত আব্দুল্লাহ যেটা বলেছে সেইটা হচ্ছে ওই ট্যাক্স ফ্রি গাড়ি ওনারা নিজের ব্যক্তিগত নামে সেটা তারা অ্যাভেইল করবে না, এবং সেই কথাটা কিন্তু এখনো বাস্তবতাটা একই আছে। হ্যাঁ, যেই জিনিসটা ওনারা চেয়েছেন সেইটা হচ্ছে সরকার ওনাদেরকে মাসিক যাতায়াতের জন্য একটা প্রণোদনা দেয়, তাই না? অ্যামাউন্টটা মোস্ট প্রবাবলি 70,000, আমি যদি ভুল করে না থাকি।
ওনারা সরকারি যে অন্যান্য প্রতিষ্ঠানগুলো, সেই অন্যান্য প্রতিষ্ঠানের যে কর্মকর্তারা, সেই কর্মকর্তারা যেমন গাড়ি পায়, হাসনাত আব্দুল্লাহ যেটা বলেছে সেটা হচ্ছে ওনারা নিজের জন্য ব্যক্তিগত ট্যাক্স ফ্রি গাড়ি না চেয়ে ওনারা সরকারি অন্যান্য কর্মকর্তার মতো রাষ্ট্রীয় তো তাহলে সরকারের ব্যয় বাড়লো না, রাষ্ট্রীয় জনগণের পকেট থেকে পয়সা বের হলো না। জনপ্রতিনিধি হিসেবে তারা এই গাড়িগুলো নিজের ব্যক্তিগত ব্যবহার এবং রাষ্ট্রীয় দায়িত্ব পালনের জন্য এই ব্যক্তিগতভাবে এই গাড়িগুলো তারা চেয়েছেন। হ্যাঁ, আপনার যে প্রশ্নটা উইচ ইজ ভেরি ভেরি ভ্যালিড, যে এই খরচটা, যে রাষ্ট্রের খরচটা, সেই খরচটা বাড়ছে, তাহলে সেই খরচটা এরকম, এই খরচটা কোথা থেকে আসবে এবং খরচটা আসলে অ্যাকোমোডেট করার জন্য বাজেটের মধ্যে কিভাবে প্ল্যান করতে হবে সেইটা হচ্ছে আলোচনার বিষয়। না, আলোচনার বিষয় এটা না, কিন্তু আমি আপনাকে একটু বলি। আলোচনার বিষয়টা হচ্ছে এইরকম যে আগে আপনি বলেছিলেন গাড়ি নিবেন না, কোন যুক্তির ভিত্তিতে নেন নাই আর কি, মানে যুক্তিটা কি ছিল, কার উপকার হতো উনি গাড়ি না নিলে? আমি একটা কথা মানে করমুক্ত গাড়ি নিলে কার ক্ষতি হতো? এই যে রাষ্ট্রীয় সুবিধায় করমুক্ত গাড়ি, প্লট, এটা হওয়ার জন্য একটা এমপি হওয়ার তো দরকার নাই। প্লট কিন্তু পয়সা দিয়ে কিনতে হয়। হ্যাঁ, গাড়িও তো নিজের পয়সা দিয়ে কিনতে হয়, জাস্ট ট্যাক্সটা ওয়েভার পায়, সেইটা কোটি কোটি টাকা অ্যামাউন্ট হয় যেই গাড়ি পায় না। যে দামের গাড়ি কিনে সেই দামের, আপনি খোঁজ নেন এই পর্যন্ত কেউ কম দামি গাড়ি নিয়েছে কিনা? যে দামের গাড়ি কিনবে সেই দামের উপরে কর হবে, এটা হচ্ছে আইন। আপনি কম দামি গাড়ি কিনলে কম কর হবে, বেশি দামি গাড়ি কিনলে বেশি কর হবে। আমি ওটাই জানতে চাচ্ছিলাম যে এই পর্যন্ত কোনো এমপি কে দেখেছেন কম দামি? এই পর্যন্ত যা হয়েছে অথবা হয় নাই ওইটা কিন্তু প্রশ্নটা না, আপনি প্রশ্নটা উত্তর দিবেন। প্রশ্নটা হচ্ছে যে আপনি নিজের পয়সায় গাড়ি কিনছেন, আপনার পকেটে পয়সা থাকলে 1 লাখ টাকা দামের রিক্সা কিনবেন, আর যদি পকেটে অনেক পয়সা থাকে তাহলে আপনি 1 কোটি টাকা দামের বড় গাড়ি কিনবেন, যেগুলোতে আমি জীবনে এখনো কিনতে তো পারি নাই, চড়তেও পেরেছি হাতে গোনা কয়েকবার। তো এরকম গাড়ি আপনি কিনবেন, এটা আপনার ইচ্ছা, আপনি নিজের টাকায় গাড়ি কিনছেন। জনগণ শুধু আপনাকে বলেছে নিজের টাকায় গাড়ি কিনলে আমাকে ট্যাক্স দিয়েন না, কিন্তু এখন উল্টাটা হচ্ছে, গাড়ি তো জনগণের পয়সা দিয়ে কেনাচ্ছেন এবং জনগণ ওইটার তেল খরচ তো আগের মতোই দিবে, প্লাস ওইটার কর তো জনগণই পরিশোধ করে দিবে একইভাবে। হ্যাঁ, তাহলে কি দাঁড়ালো? আপনি যখন ট্যাক্স ফ্রি গাড়ি নিবেন না বলেছিলেন, কার উপকার করার জন্য নিবেন না বলেছিলেন? বলছি, ধরেন আগে যখন এই সিস্টেমটা ছিল সবার কিন্তু দাম, মানে আপনি ট্যাক্স ফ্রি কিন্তু গাড়ি না নিলে কার উপকার হয়? আমি কোন জায়গাটায় উপকার হচ্ছে সেই জায়গায় আসছি। বলেন। আপনি যখন একটা ট্যাক্স ফ্রি গাড়ি কিনতে যান, একজন এমপি যখন এই সুবিধাটা পায়, উনি চেষ্টা করেন, এই পর্যন্ত কোনো নজির আমি জানি না, আমার জানা নাই, আপনাদের জানা থাকলে আমাকে জানাবেন, এই পর্যন্ত আমি দেখি নাই কোনো এমপি ট্যাক্স ফ্রি গাড়ি পেয়ে খুব কম দামি কোনো গাড়ি কিনেছে। এবং একটা এক্সেপশন আমি আজকে জানতে পারলাম। এবং এর বাইরে ট্যাক্স ফ্রি গাড়ি অ্যাভেল করতে গিয়ে যখন বেশি দামে একজন মন্ত্রী বা এমপির গাড়ি কিনতে হয়, তার নিজের সেই টাকা না থাকলে তার ইনভেস্টর থাকে, এবং এই ইনভেস্টরের কাছ থেকে টাকা নিয়ে উনি যখন একটা ট্যাক্স ফ্রি গাড়ি কিনেন, পরবর্তীতে তাই এই ইনভেস্টরকে তাকে নানান রকম অনৈতিক সুবিধা দিতে বাধ্য হতে হয়, এবং এই অনৈতিক সুবিধা আপনাকে রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে আপনি একটা গাড়ির দামের বিপরীতে একজন ইনভেস্টরকে যখন অনৈতিক সুবিধা দিবেন, দ্যাট ইজ দ্য প্রবলেম। ওইটা স্টপ করাটা হচ্ছে ইস্যু। 300 জন তার সেটা দেয় না। হ্যাঁ, আচ্ছা, সেইটাই আমি বলছি। অনৈতিক সুবিধা যদি কেউ কারো কাছ থেকে নিয়ে থাকে, তারপরে তো জনগণ তো এই পয়সাটা দেয় না, অনৈতিক লোকটা খরচ করেছে এক ব্যক্তি। তাহলে যেই অনৈতিক সুবিধা দেয়া হচ্ছে, তাহলে জনগণের অধিকার খর্ব করা হচ্ছে না? আসেন, আমি আপনাকে যে প্রশ্নটা করেছি আপনি আপনি ওকালতি করছেন, আমার ভালো লাগছে, কিন্তু আপনাদেরই দলের একজন এমপি এই কথাটা বলেছিলেন যে গাড়ি কোথা থেকে আসে, বড় ভেড়া গাড়ি দেয়, তো ওইটা অনৈতিক ছিল না? হ্যাঁ, অবশ্যই অনৈতিক ছিল। আমি তো তাকে জিজ্ঞেস করেছি, আমি তাকে বলেছি যে আপনি যে স্টেটমেন্টটা দিয়েছেন যে অমুক বড় ভাই না, অমুক একটা দলের অমুক বড় ভাই দিয়েছে, সেই বড় ভাই এখন দিলেই তো হয়। আমি এটা তাকে জিজ্ঞেস করেছি যে আপনি উনাকে এই অন এয়ারে বলেছি যে ধরেন আপনার, উনি বলেছে যে উনি একজন জাতীয় নেতা হিসেবে অভ্যুত্থানের পরবর্তীতে জাতীয় নেতা হিসেবে যে যাই ফেসগুলো সামনে উঠে এসেছে, তাদের তো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ছিল না। তারা যখন একটা জাতীয় ফেস হিসেবে ওনারা সামনে চলে আসলো, তাদের পিছনে নানান রকম, ধরেন খারাপভাবেই যদি বলি যে আওয়ামী লীগের অনেক লোকজনই কিন্তু এই যে গাজীপুরে আমরা দেখেছি যে হামলা মামলার চেষ্টা করেছে, তো হাসনাত আব্দুল্লাহর গাড়িতে ভাঙচুরের চেষ্টা করা হয়েছে, তাকে হত্যা ছিল না নিশ্চয়ই। আমি বলছি কথাটা, এই যে ধরেন এই ধরনের আক্রমণের ঘটনা যখন হয়, তখন আপনি একজন জাতীয় নেতা, তার নিরাপত্তার বিষয়টাও আপনাকে চিন্তা করতে হবে। আমি এটা বলছি না যে আমি নৈতিকভাবে, আমি ব্যক্তিগতভাবে এই জিনিসটাকে সমর্থন করি, কিন্তু অনেক মানুষ আছে আবেগী হয়ে তাদেরকে গাড়িটা ব্যবহার করতে দিয়েছে, আউটরাইট দিয়ে দেয় নাই। এবং যার কথা বলছেন, যে যিনি বলেছেন যে তাকে গাড়িটা ব্যবহার করতে দিয়েছে, উনি কিন্তু পরবর্তীতে গাড়িটা ফেরতও দিয়েছেন। আপনারা তদন্ত করে দেখতে পারেন। ওই মুহূর্তে
না, আপনি আপনি এই জিনিসটা মানে এখনো যদি তারা এই কাজটা করে এবং এই এই একই কাজ করতে থাকে, এখন আর আগের সিচুয়েশনে পার্থক্য আছে। আপনি আগে যখন আপনি ক্ষমতা কাঠামোর কাছে ছিলেন না, যদিও অনেক প্রোপাগান্ডা আপনারা গণমাধ্যমে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ বলার চেষ্টা করেছেন যে ক্ষমতার কাছাকাছি এনসিপি আছে, কিন্তু যদিও ইলেকশনের পরে আমরা খোদ পার্লামেন্ট থেকে বয়ানটা শুনতে পারলাম যে সাবেক প্রধান উপদেষ্টা কার কাছে ট্রফি দিয়ে এসছেন। সুতরাং ক্ষমতায় যখন আপনি যখন ক্ষমতা প্রাপ্ত, তখন আপনি একজনের কাছ থেকে সুবিধা নিলে যেই দায়বদ্ধতা সৃষ্টি হয়, সেই দায়বদ্ধতার জায়গাটা কিন্তু ক্ষমতা যখন আপনার থাকে না, সেটা থাকে না। সুতরাং একইভাবে দুইটা সিচুয়েশন আসলে কনসিডার করার সুযোগ আমি নেই। আপনাকে তবে এটা নিয়ে আরো নিরাপত্তা প্রশ্ন করব। নিরাপত্তা ইস্যুটা সেম, আমরা যেটা গুরুত্বপূর্ণ ছিল রাষ্ট্রের জন্য, এইটা যেমন গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়, একইভাবে এইটাও কিন্তু গুরুত্বপূর্ণ। সাইদ ভাইয়ের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম যে কি করে আপনারা একজন গণমাধ্যম কর্মী হিসেবে এই জিনিসটাকে কিভাবে দেখছেন যে যারা সরকার ক্ষমতায় আছে, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির এত খারাপ অবস্থা, নিউ মার্কেটে দিন দুপুরে গুলি হয়, সাংবাদিকদের থানার মধ্যে মারা হয়, সেই জায়গায় স্বরাষ্ট্রমন্ত্রী নিজের কাজ না করে উনি যেই বলছেন যে ঐকমত্য কমিশনে উনি ওনার দলকে রিপ্রেজেন্ট করেছেন এবং নির্বাচন না হওয়ার জন্য হবে না হবে সেই সংকটের জায়গা থেকে ওনারা অনেক কিছু আপোষ করে আমরা এসেছেন, আসবো এখন ওখানে। কথা উল্টাচ্ছেন। আমরা এই ওখানে অবস্থানকে আসবো। আপনারা গণমাধ্যম ওখানে কর্মীরা আসবো, কিভাবে কিন্তু দেখেন? আপনি